সুপ্রিয় দর্শক শ্রোতা, জেলে আটক বন্দীদের বেলায় আমরা ডিভিশন কথাটি শুনে থাকি প্রায়শই। কিন্তু এই ডিভিশন বলতে কি বোঝায়, কিংবা কোন প্রকারের বন্দীরা পেয়ে থাকেন এমন ডিভিশন মর্যাদা, কিংবা ডিভিশন মর্যাদা পেলে বাড়তি কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকেন বন্দীরা, এই সকল বিষয়ে জানেন না অধিকাংশই। এই বিষয়টি উপলব্ধি করেই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি। আমরা আশা করি এপিসোডটি দেখার পর আপনারা সকলেই এই বিষয়ে পেয়ে যাবেন একটি স্পষ্ট ধারণা। আর এমন ধারণা পেতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময়। শুরুতেই বলে রাখছি যে ব্রিটিশ আমলে তৎকালীন অবিভক্ত বাংলার কারাগারসমূহের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার জন্য মোট 1388টি বিধির সমন্বয়ে প্রণয়ন করা হয়েছিল বাংলাদেশ জেল কোড নামক একটি বিধিমালা, যেটি সময়ে সময়ে সংশোধিত হয়ে বহাল রয়েছে এখনও। জেলখানায় বন্দী থাকে কয়েক প্রকারের, যেমন দেওয়ানি বন্দী বা সিভিল প্রিজনার্স, বিচারাধীন বন্দী বা আন্ডার ট্রায়াল প্রিজনার্স এবং দণ্ডপ্রাপ্ত বন্দী বা কনভিক্টেড প্রিজনার্স। এই রকমভেদের মধ্যে আবার লিঙ্গ, বয়স, দণ্ডের মেয়াদ এবং অভ্যাসগত অনভ্যাসগত অপরাধী ইত্যাদি ভিত্তিক বন্দীদের রয়েছে আরও কয়েকটি শ্রেণীবিভাগ, যে শ্রেণীবিভাগের কথা বলা হয়েছে বিধিমালাটির 616 নং বিধিতে। এছাড়া সামাজিক মর্যাদা, শিক্ষা এবং জীবনযাপনের মান বিবেচনায় কারা অভ্যন্তরের সুযোগ সুবিধা প্রদানের বিষয়ে এই বন্দীদের মধ্যে বিচারাধীন বন্দী ও দণ্ডপ্রাপ্ত বন্দীদের ভাগ করা হয়েছে 3টি পৃথক ডিভিশন বা শ্রেণীতে। এই শ্রেণী বিভাজন থেকেই আমরা মূলত শুনে থাকি ডিভিশন নামক প্রচলিত শব্দটি। যাই হোক, এই বিষয়ে বিধিমালাটির 617 নম্বর বিধিতে বলা হয়েছে সকল বন্দীদের 3টি ডিভিশন বা শ্রেণীতে ভাগ করা হবে, যথা ডিভিশন 1, ডিভিশন 2 ও ডিভিশন 3, অর্থাৎ প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণী। এখন আমরা দেখব ঠিক কিসের উপর ভিত্তি করে বন্দীদের ভাগ করা হয় এমন 3 শ্রেণীর ডিভিশনে। বাংলাদেশ জেল কোডের 617 নং বিধির 1 দফায় নিরূপণ করা হয়েছে কনভিক্টেড প্রিজনার্স বা দণ্ডপ্রাপ্ত বন্দীদের ডিভিশন 1 তথা প্রথম শ্রেণীর যোগ্যতা বা উপযুক্ততা। দফাটিতে বলা হয়েছে, প্রথমত ভালো চরিত্র সম্বলিত অনভ্যাসগত বন্দী, দ্বিতীয়ত সামাজিক মর্যাদা সম্পন্ন, শিক্ষিত এবং উন্নত জীবনযাপনে অভ্যস্ত বন্দী, এবং তৃতীয়ত নিষ্ঠুরতা, নৈতিক অধঃপতন বা ব্যক্তিগত লোভ, দুর্নীতি, সন্ত্রাসবাদ, গুরুতর বা পূর্ব পরিকল্পিত সহিংসতা, সম্পত্তি সংক্রান্ত গুরুতর অপরাধ, অপরাধ সংঘটনের উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যাদি, আগ্নেয়াস্ত্র ও অন্যান্য বিপজ্জনক অস্ত্র দখলে রাখা এবং এই উপদফাগুলোর আওতাধীন কোনো অপরাধে প্ররোচনা বা উস্কানি দেওয়ার অপরাধের দণ্ডপ্রাপ্ত নয় এমন বন্দীরা ডিভিশন 1 তথা প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা পাবেন। বিধিটির 2 দফায় বলা হয়েছে দণ্ডপ্রাপ্ত বন্দীদের ডিভিশন 2 তথা দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পাওয়ার যোগ্যতা বা উপযুক্ততা সম্পর্কে। দফাটিতে বলা হয়েছে সামাজিক মর্যাদা সম্পন্ন, উচ্চশিক্ষিত এবং উন্নত জীবনযাপনে অভ্যস্ত বন্দীরা ডিভিশন 2 তথা দ্বিতীয় শ্রেণীর বন্দীর মর্যাদা পাবেন। খেয়াল করে দেখুন, দ্বিতীয় শ্রেণীর যোগ্যতাটি কিন্তু প্রথম শ্রেণীর যোগ্যতার মতোই। এক্ষেত্রে এই 2 শ্রেণীতে বিন্যাস করার সময় পার্থক্য করা হয় সামাজিক মর্যাদা, শিক্ষা আর জীবনযাপনের মান বিবেচনার মাধ্যমে। ব্যঙ্গাত্মকভাবে বিষয়টিকে এমন করে বলা যায় যে বড় লোকদের 2টি ভাগ আর কি। যাই হোক, ডিভিশন 3 তথা তৃতীয় শ্রেণীর বন্দীদের বিষয়ে বিধিটির 3 দফায় বলা হয়েছে দণ্ডপ্রাপ্ত বন্দীদের মধ্যে যারা প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর যোগ্য বলে বিবেচিত হবেন না, তারা ডিভিশন 3 তথা তৃতীয় শ্রেণীর বন্দীর মর্যাদাপ্রাপ্ত হবেন, যাদেরকে বলা হয় সাধারণ বন্দী। হিসাবে তো এটাই হওয়ার কথা, দর্শক, ঠিক না? যাই হোক, এভাবে আমরা জেনে গেলাম দণ্ডপ্রাপ্ত বন্দীদের 3টি ডিভিশন বা শ্রেণীতে শ্রেণীবিন্যাসের প্রক্রিয়া সম্পর্কে। তবে এখানেই শেষ নয় প্রিয় দর্শক, কেননা বিধিটির 4 দফা মোতাবেক কোনো দণ্ডপ্রাপ্ত বন্দীকে প্রথম বা দ্বিতীয় শ্রেণীর মর্যাদা প্রদানের সুপারিশ করতে পারেন আদালতও। দফাটিতে বলা হয়েছে সুপ্রিম কোর্ট, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, স্পেশাল জজ, যুগ্ম দায়রা জজ, জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ কোনো বন্দীকে প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর মর্যাদা প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রাথমিক সুপারিশ করতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তখন এরূপ সুপারিশ বিবেচনা করে থাকেন। আবার প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পাওয়ার জন্য বন্দী কিংবা বন্দীর আত্মীয় স্বজনরাও কিন্তু এমন আবেদন করতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
এই বিষয়ে ৬১৭ নং বিধির ৬ দফায় বলা হয়েছে, সরকার তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বন্দী বা তার আত্মীয় স্বজনের আবেদনের প্রেক্ষিতে সাজাপ্রাপ্ত বা বিচারাধীন এমন যে কোনো বন্দীকে বিধিটির ১ ও ২ দফার শর্তাবলী পূরণ সাপেক্ষে উচ্চতর ডিভিশন বা শ্রেণীর মর্যাদা প্রদান করতে পারে। এবার আসি আমরা আন্ডার ট্রায়াল প্রিজনার্স বা বিচারাধীন বন্দীদের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মর্যাদা প্রাপ্তির যোগ্যতার বিষয়ে। বিচারাধীন বন্দীদের এরূপ শ্রেণীবিন্যাস সম্পর্কে বলা হয়েছে বাংলাদেশ জেল কোডের ৯১০ নম্বর বিধিটিতে। বিধিটিতে বলা হয়েছে, বিচারাধীন বন্দীদের দুটো ডিভিশন বা শ্রেণীতে বিভক্ত করা হবে, যথা ডিভিশন 1 আন্ডার ট্রায়াল এবং ডিভিশন 2 আন্ডার ট্রায়াল। বাংলায় বলা যেতে পারে এমন বিচারাধীন বন্দী শ্রেণী 1 এবং বিচারাধীন বন্দী শ্রেণী 2। যাই হোক, এরপর বিধিটিতে বলা হয়েছে, যারা সামাজিক মর্যাদা, শিক্ষা এবং উচ্চতর জীবনযাপনে অভ্যস্ত তারা প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত হবেন, আর যাদের সামাজিক মর্যাদা এবং জীবনযাপনের মান সাধারণের চেয়ে উন্নততর নয় এবং যারা প্রথম শ্রেণীর উপযুক্ত নন তারা দ্বিতীয় শ্রেণীতে অন্তর্ভুক্ত হবেন। বিধিটিতে আরও বলা হয়েছে, বিচারাধীন বন্দীদের এরূপ শ্রেণীবিন্যাসের বিষয়টি বিচারিক আদালত বা জেলা ম্যাজিস্ট্রেট নিরূপণ করবেন এবং এরূপ নিরূপণ করার ক্ষেত্রে আদালত বা জেলা ম্যাজিস্ট্রেটকে বন্দীদের পূর্ববর্তী জীবনযাপনের মান বা স্ট্যান্ডার্ডকে মানদণ্ড হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে। এখানে প্রসঙ্গক্রমে বলে রাখছি যে বিচারাধীন বন্দীদের শ্রেণীবিন্যাসের ক্ষমতাটি আদালতকে অর্পণ করার কারণেই কিন্তু দেখা যায় যে মামলার প্রি ট্রায়াল স্টেজ তথা প্রাক বিচার পর্বে কোনো ব্যক্তিকে যখন আদালত থেকে জেলে পাঠানো হয় তখন কিংবা তার পরবর্তী অন্য কোনো সময়ে অ্যাডভোকেটরা আদালতে এমন আবেদন দাখিল করে থাকেন প্রায়শই। যদিও আদালত সাধারণত এমন শ্রেণীবিন্যাস কখনো নিজেরা করে না, আদালত বরং এমন একটি আদেশ প্রদান করে থাকে যে জেল কোড মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য জেল সুপারকে নির্দেশ প্রদান করা হলো। যাই হোক, এবার যাচ্ছি আমরা পদাধিকার বলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পাওয়ার বিষয়ে। একজন বন্দী দণ্ডপ্রাপ্ত কিংবা বিচারাধীন যাই হোক না কেন ৬১৭ বিধির ৭ দফা এবং ৯১০ বিধির ৪ দফা মোতাবেক কতক ব্যক্তি পদাধিকার বলে স্বয়ংক্রিয়ভাবে ডিভিশন 1 তথা প্রথম শ্রেণীর বন্দী হিসেবে বিবেচিত হয়ে থাকেন। উক্ত ব্যক্তিরা হলেন ক. সরকার কর্তৃক প্রকাশিত ওয়ারেন্ট অফ প্রিসিডেন্সের ১ থেকে ১৮ নম্বর ক্রমিকে পদায়িত ব্যক্তিবর্গ, খ. জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, গ. মুক্তিযুদ্ধে বীরত্বসূচক বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ব্যক্তিবর্গ, ঘ. স্বাধীনতা পদক এবং ২১ পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ, ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বা কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন যাদেরকে সংক্ষেপে বলা হয় সিআইপি, চ. জাতীয় অধ্যাপক এবং ইমেরিটাস প্রফেসর হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণ, এবং ছ. আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে পরামর্শক্রমে সময়ে সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বিবেচিত ব্যক্তিবর্গ। এই ৭ ক্যাটাগরির ব্যক্তিগণ তাদের পদাধিকার বলেই কারাগারে পেয়ে থাকেন প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা। এই ৭ ক্যাটাগরির মধ্যে বাদবাকি ক্যাটাগরির ব্যক্তিবর্গের বিষয়ে সহজে অনুধাবন করা গেলেও প্রথম ক্যাটাগরিতে উল্লেখিত ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের বিষয়টি বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে অনেকের। প্রকৃতপক্ষে রাষ্ট্রীয় অনুষ্ঠানাদি সহ সরকারি সকল উদ্দেশ্যে কোন ব্যক্তি কার আগে অগ্রাধিকার পাবেন সেই বিষয়ে ১৯৮৬ সালে প্রণয়ন করা হয়েছে ২৫ নম্বর ক্রমিক পর্যন্ত একটি সরকারি তালিকা। এই তালিকাটির নামই হচ্ছে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স, বাংলায় যাকে বলা হয় অগ্রাধিকার ক্রম। এবার আপনাদের মনে যে প্রশ্নটি আসবে সেটি হচ্ছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বন্দীরা তৃতীয় শ্রেণী তথা সাধারণ বন্দীদের তুলনায় বাড়তি কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকেন কারা অভ্যন্তরে? জি দর্শক, এবার আমরা জানাচ্ছি এই জিজ্ঞাসার উত্তরই। প্রথমেই বলে রাখছি যে এই ৩ শ্রেণীর বন্দীদের সুযোগ সুবিধাদের ক্ষেত্রে রয়েছে ব্যাপক তারতম্য। প্রথমত, প্রথম শ্রেণীর বন্দীদের সাধারণত রাখা হয় কেন্দ্রীয় কারাগারে। তবে যেই কারাগারেই রাখা হোক না কেন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বন্দীদের রাখা হয় সম্পূর্ণ পৃথকভাবে, অর্থাৎ তৃতীয় শ্রেণীর বন্দী তথা সাধারণ বন্দীদের সাথে রাখা হয় না এই শ্রেণীর বন্দীদের। এই ২ শ্রেণীর বন্দীরা আসবাবপত্র ও সরঞ্জামাদির বিষয়ে পেয়ে থাকেন বাড়তি অনেক সুবিধা। যেমন, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বন্দীরা তাদের সেলে একটি চেয়ার, একটি টেবিল, রাত ১০টা পর্যন্ত ব্যবহারের জন্য একটি লাইট, মেলামাইনের বাসন বা প্লেট, একটি আয়রন খাট, একটি ম্যাট্রেস বা তোশক, ২টি বালিশ,
2টি বেডশিট, 4টি বালিশের কভার, 1টি বা 2টি কভার সহ একটি কম্বল, একটি মশারি এবং একটি ছোট হাত আয়না ও চিরুনি। পাশাপাশি তাদের একটি টুথব্রাশ, সাবান, শেভিং ক্রিম, ক্যাপ, জায়নামাজ, তোয়ালাও বরাদ্দ দেয়া হয়। পাশাপাশি তারা সিনিয়র জেল সুপার বা জেল সুপারের অনুমোদনক্রমে নিজ খরচে তার স্বাভাবিক অভ্যাস এবং কারাগারের আবাসনের সাথে সামঞ্জস্যপূর্ণ অন্যান্য আসবাবপত্র, বিছানা, বাসনকোসন, চুলের তেল এবং টয়লেটে ব্যবহার সংক্রান্ত দ্রব্যাদিও ব্যবহার করতে পারেন। এছাড়া বন্দীদের ভ্রমণ বা স্থানান্তরের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণীভুক্ত বন্দীদের প্রদান করা হয় মাঝারি শ্রেণীর ভ্রমণ সুবিধা। তবে চাইলে প্রথম শ্রেণীর বন্দীরা নিজ খরচে ভ্রমণ করতে পারেন উচ্চতর শ্রেণীতেও। আবার রাত্রিকালে ট্রেনে ভ্রমণকালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বন্দীরা তাদের সঙ্গে নিতে পারেন ব্যক্তিগত বিছানাপত্র ও কিট। এছাড়া প্রথম ও দ্বিতীয় শ্রেণীর দণ্ডপ্রাপ্ত বন্দীরা এরূপ ভ্রমণকালে ভ্রমণ ভাতা হিসেবে পেয়ে থাকেন মাথাপিছু দৈনিক 100 টাকা। পোশাক পরিধানের বেলায়ও রয়েছে তারতম্য। সাধারণত দ্বিতীয় শ্রেণীর বন্দীদের জন্য নির্ধারিত পোশাক ও সরঞ্জাম দেয়া হয় সকল বন্দীকে। তাছাড়াও প্রথম শ্রেণীর বন্দীরা পরতে পারেন তার নিজ পোশাক। এছাড়া সিনিয়র জেল সুপার বা জেল সুপারের অনুমতিক্রমে নিজস্ব খরচে সময় সময় তারা পরতে পারেন অতিরিক্ত পোশাকও। এমন বন্দীদের শরীর ও পোশাক পরিষ্কার করার জন্য দেয়া হয় সাবান। তবে তারা নিজেদের কাপড় চোপড় পরিষ্কার করতে অভ্যস্ত না হলে বিনা খরচে তাদের পোশাক নিয়মিত পরিষ্কার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে থাকেন সিনিয়র জেল সুপার বা জেল সুপার। লেখার সামগ্রী, বই ও সংবাদপত্রের বিষয়েও প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বন্দীরা পেয়ে থাকেন বাড়তি সুবিধা। যেমন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বন্দীদের কারা লাইব্রেরি থেকে অথবা বাহির থেকে এককালীন সর্বোচ্চ 5টি বই সহ নোটবুক এবং পেন্সিল ও কলমও ব্যবহার করার অনুমতি দেয়া হয়। এছাড়া এরূপ বন্দীদেরকে সিনিয়র জেল সুপার বা জেল সুপারের অনুমতিক্রমে বাহির থেকেও সাময়িকী ও ম্যাগাজিন দেয়া হয়। বিশেষ অবস্থায় এবং সরকারের অনুমোদন সাপেক্ষে এবং সরকার অনুমোদিত তালিকা হতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বন্দীদের কিছু দৈনিক সংবাদপত্রও দেয়া হয়। এছাড়া প্রত্যেক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বন্দীরা পবিত্র কোরআন বা নিজ নিজ ধর্ম অনুযায়ী ধর্মীয় গ্রন্থ এবং সরকার অনুমোদিত অন্য যে কোনো ধর্মীয় বই রাখতে পারেন তাদের সঙ্গে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বন্দীরা তাদের চুল ছাঁটাই ও দাড়ি কামানোর জন্য কারা নাপিতের সুবিধা পাবেন। সিনিয়র জেল সুপার বা জেল সুপারের বিবেচনায় তাদেরকে নিজ খরচে ব্যক্তিগত শেভের জিনিসপত্র রাখা অনুমতি দেয়া হয়। এবার যাচ্ছি আমরা খাবারের বিষয়ে। খাবারের বেলায় এই 3 শ্রেণীর বন্দীদের প্রাপ্যতার ক্ষেত্রে রয়েছে ব্যাপক তারতম্য। প্রথমত, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বন্দীদের খাবার রান্না করা হয় তৃতীয় শ্রেণীর বন্দীদের খাবার হতে পৃথকভাবে। সকল বন্দীর দিনে 3 বেলা খাবারের যে চার্ট করা হয়েছে সেখানেই কিন্তু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বন্দীদের জন্য রাখা হয়েছে বাড়তি প্রাপ্যতা। যেমন দেখুন, দণ্ডপ্রাপ্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বন্দী এবং বিচারাধীন প্রথম শ্রেণীর বন্দীর জন্য যেখানে এক বেলার জন্য মাংস বরাদ্দ করা হয়েছে 120 গ্রাম, সেখানে দণ্ডপ্রাপ্ত তৃতীয় শ্রেণীর বন্দী এবং দ্বিতীয় শ্রেণীর বিচারাধীন বন্দীর জন্য বরাদ্দ করা হয়েছে মাত্র 35 গ্রাম মাংস। তারতম্য কতটা খেয়াল করেছেন? জি প্রিয় দর্শক, এমন প্রায় প্রতিটি আইটেমেই রয়েছে ব্যাপক তারতম্য। তাছাড়া প্রথম শ্রেণীর বন্দীরা আবার বাড়তি পেয়ে থাকেন চা বা কফি, সাথে দুধ, চিনি ইত্যাদি। অধিকন্তু অনুমতিক্রমে এমন বন্দীরা নিজ খরচে ব্যবস্থা করতে পারেন নির্ধারিত এমন একই ধরনের খাবার। শুধু কি তাই, রয়েছে আরও মজার বিষয় একটা। কারাগারে কর্মরত মেডিকেল অফিসার যদি আদেশ প্রদান করেন তাহলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বন্দীদের কিন্তু নিজ খরচে সরবরাহ করা হয় অ্যালকোহল বা মদ কিংবা যে কোনো ধরনের ঔষধ জাতীয় দ্রব্য। পাশাপাশি অনুমতি প্রদান করা হয় যুক্তিসঙ্গত পরিমাণ সিগারেট এবং তামাকেরও। এই তো গেল খাবারের সুবিধা। এখানেই শেষ নয়, খাওয়া শেষেও কিন্তু বাসনকোসন ধোয়ার বিষয়ে রয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বন্দীদের বাড়তি সুবিধা। যেমন বন্দীদের খাওয়ার সরঞ্জামাদি তাদের নিজেদের ধোয়ার বাধ্যতামূলক নিয়ম থাকলেও সিনিয়র জেল সুপার বা জেল সুপার তার নিজ বিবেচনায় প্রথম শ্রেণীর বন্দীদের জন্য একজন বা একাধিক সাধারণ বন্দীকে এই উদ্দেশ্যে নিয়োগ দিতে পারেন। এবার আসি ল্যাট্রিন ব্যবস্থার বিষয়ে। এই বিষয়ে বাংলাদেশ জেল কোডের 1077 বিধিতে বলা হয়েছে, সম্ভব হলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বন্দীদের পৃথক ল্যাট্রিন ও গোসলের ব্যবস্থা করে দিতে হবে।
এছাড়া সিনিয়র জেল সুপার বা জেল সুপারের অনুমোদন সাপেক্ষে এমন বন্দীরা তাদের নিজস্ব খরচে একটি চেম্বার ও একটি কমোডের ব্যবস্থা করতে পারে। একইভাবে গোসল ও ধোয়ার ক্ষেত্রেও এমন বন্দীদের জন্য রয়েছে পৃথক ব্যবস্থা। এই বিষয়ে কোর্টটির 1078 বিধিতে বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বন্দীদের জন্য পৃথক গোসলখানার ব্যবস্থা করতে হবে। এছাড়া প্রথম শ্রেণীর বন্দীদের গোসলের জন্য সময়ও বরাদ্দ করা হয় বেশি, যেমন এমন বন্দীরা প্রত্যেকে গোসলের জন্য সময় পান 10 মিনিট করে। এছাড়া আত্মীয় স্বজন কিংবা আইনজীবীর সাথে সাক্ষাৎকার, নিকট আত্মীয়ের নিকট পত্র প্রেরণ ইত্যাদির ক্ষেত্রেও প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বন্দীরা পেয়ে থাকেন বাড়তি সুবিধা। আর এমন বাড়তি সুযোগ সুবিধা রয়েছে বলেই তো প্রিয় দর্শক, এই সুবিধাটি আদায়ের লক্ষ্যে আদালতে কিংবা জেলখানায় সংশ্লিষ্টগণের চেষ্টা তদবির চলতে থাকে ক্লান্তিহীন, কখনো আইনানুগ পথে, কখনো আবার পর্দার আড়ালে ঘুপচি পথে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে এসেছি এপিসোডটির শেষের দিকে। আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা কারাগারে আটক বন্দীদের শ্রেণীবিন্যাস তথা ডিভিশন সম্পর্কে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ল টিউব বিডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায়। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। Law Tube PD, let our experience be your guide.